সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে যেখানে আছো ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমরা প্রত্যেকেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা বাসায় থাকব। তো চলো আমরা আমাদের আজকের পাঠে ফিরে যাই। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতা মানেই ছন্দ, কবিতা মানেই উপমা, কবিতা মানেই শব্দের অলংকারিক যে গাঁথনি। এক কথায় কবিতা আমাদের মনকে উজ্জীবিত করে, সেটা আমি বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। কবিতার যে ক্লাস ছিল কবিতা নিয়ে, আজকে আমরা সেদিকে আর যাবো না। চলো আমরা মূল পাঠে ফিরে যাই। আজ আমি যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা একটু ভিন্ন মাত্রা বহন করে, এই কারণে এই কবিতায় একদিকে দেশপ্রেম আছে, স্বদেশ প্রেম আছে, আরেকদিকে স্মৃতি কাতরতা আছে। আমি পাঠ শিরোনাম ঘোষণা করার আগেই একটু জানতে চাইব যে যারা হয়তো আমাদের ছাত্ররা আছো, যশোর যাদের বাড়ি আছে, তারা হয়তো দুটো জিনিস নিয়ে একটু গর্ব করতে পারো, বা একজন মানুষের নাম খুব শুনে থাকবে যাকে নিয়ে তোমরা গর্ব করতে পারো। আশা করছি এতক্ষণে তোমরা বুঝে ফেলেছো যে কার কথা আমি বলতে চাচ্ছি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অত্যন্ত স্বনামধন্য একজন কবি। সেই কবিরই লেখা অত্যন্ত সুপাঠ্য, এবং যে কবিতাটা সকলের কাছে একটা ভিন্ন ব্যঞ্জনা পরিবেশন করে থাকে, কপোতাক্ষ নদ, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনাটা আমরা দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আজকে আমি কবি সম্পর্কে জানব, এবং কবির লেখা কপোতাক্ষ নদের যে বিভিন্ন আঙ্গিক বা গঠন কৌশল যেটা আছে সেটার বিষয়ে একটু আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমি মূল কবিতাটা নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা তোমাদের খাতায় পাঠ শিরোনামটা লিখে হলো কপোতাক্ষ নদ। প্রথমে আমি যাচ্ছি কবি পরিচিতিতে, কারণ আমাদের সৃজনশীল প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নে কবি পরিচিতি থেকে দু একটা প্রশ্ন থেকে থাকে, যার জন্য আমাদের প্রত্যেক কবি সম্পর্কে বা লেখক সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। কবি মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824 খ্রিস্টাব্দ, 25 জানুয়ারি। কোথায় জন্মগ্রহণ করেন? যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত আর মাতা জাহ্নবী দেবী। এবার আমরা কবির প্রাথমিক শিক্ষা নিয়ে একটু আলোচনা করি। তিনি প্রথমেই কিন্তু তার মার কাছেই হাতে করে হয়, মা জাহ্নবী দেবী তিনি তাকে প্রথম পাঠ দেন। এরপরে তিনি গ্রামের কাছে একটা পাঠশালা আছে, শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তিনি পাঠ নেন, এবং ছোটবেলা থেকেই তার ইংরেজি শিক্ষার প্রতি একটা প্রচণ্ড একটা ঝোঁক ছিল, প্রচণ্ড একটা আগ্রহ ছিল। এরপর তিনি মাত্র 13 বছর বয়সে তিনি চলে আসেন কলকাতা, তৎকালীন হিন্দু কলেজ, যেটা করে বর্তমান সেটা এটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। সেখানে তিনি আসেন এবং সেখানকার যিনি প্রিন্সিপাল ডিএল রিচার্ডসন তাকে কাব্যচর্চায় অনুপ্রাণিত করেন। একজন বড় ইংরেজ
কবি হবার স্বপ্ন দেখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত ছোটবেলা থেকে। এই কারণে তার চাল চলন ভাবের মধ্যে একটু পাশ্চাত্য ভাবের পরিলক্ষণ বা পরিস্ফুটন আমরা দেখতে পাই। তারই ফলশ্রুতিতে তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। একজন খ্রিস্টান মহিলাকে ভালোবেসে তাকে বিয়ে করেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তিনি ভেবেছিলেন যে রাতারাতি বড় একজন ইংরেজ কবি হয়ে যান। তৎকালীন সমাজে এটা মেনে নিতে পারেনি। তার বাবা রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্য ঘোষণা করেন। আর এত উচ্চবিত্ত পরিবারের ছিলেন যে গল্প আছে যে মধুসূদন দত্ত তারা কাউকে ভিক্ষা দিতে কখনো গুণই দিতেন না, পকেটে হাত ঢুকিয়ে বের করে যা নিয়ে আসতেন তাই দিতেন। অত বড় পরিবারের বা অত বড় উচ্চবিত্ত পরিবারের ছেলে ছিলেন মধুসূদন দত্ত। কিন্তু পিতা তাকে পরিত্যাগ করেন। এরপরে তিনি চলে যান ইউরোপে। সেখানে তিনি লন্ডনে ব্যারিস্টারি পড়েন এবং ইংরেজি সাহিত্য চর্চায় তিনি মনোনিবেশ করেন। এ সময় তিনি ইয়ং বেঙ্গল দল দ্বারা প্রভাবিত হন। 18 বছর বয়সে তিনি লন্ডনে ব্যারিস্টারি করতে যান এবং তিনি প্রথম যে ইংরেজি যে সাহিত্যটা তিনি রচনা করেন সেটা হচ্ছে ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ লেডি তিনি যে প্রথম ইংরেজি সাহিত্যটা রচনা করেন। তবে তার এই ইংরেজি সাহিত্য চর্চাটা সবাই ভালো চোখে দেখেনি। বিশেষ করে বাঙালিরা তো নয়ই, ইংরেজরাও তাকে ঠিক সেভাবে গ্রহণ করতে পারেনি। এরপরে তিনি দ্বিতীয় পরিবেশে তিনি আস্তে আস্তে করে বাংলা সাহিত্য রচনার দিকে তিনি মনোনিবেশ করেন। লন্ডন থেকে তিনি ফ্রান্সের শুধু ভার্সাই নগরীতে চলে যান। সেখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেন এবং সেখান থেকেই মূলত তার দেশের প্রতি যে মহত্ববোধ সেটা ফুটে উঠেছিল এবং তার কবিতায়, তার কাব্য রচনায় যে বিশালতা সেটা আমরা দেখতে পাই। তার রচনার ভিন্নতা দেখতে পাই। তার রচনার মধ্যে তিনি মহাকাব্য, সনেট, পত্রকাব্য, প্রহসন, ট্রেজেডি এবং অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কার করছেন এই মাইকেল মধুসূদন দত্ত। তার কবিতার যে বিশালতা, তার কাব্যের যে বিশালতা সেটা আমরা পরবর্তী জীবনে যখন আমরা বাংলা নিয়ে আরও বেশি করে লেখাপড়া করবো তখন আমরা হয়তো জানতে পারবো। তার বিষয় ভাবনা, জীবনাত্মক প্রকরণ শৈলী এবং তার যে স্বতন্ত্রতা, এটা মাইকেলকে অন্য কবিদের কাছ থেকে একটু আলাদা করেছে। এবং বাংলা অমিত্রাক্ষর ছন্দের প্রণেতা এই মাইকেল মধুসূদন দত্ত। অনেক কবি সাহিত্যিকেরা চেষ্টা করেছেন, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের চেষ্টা করেছিলেন এই সনেট লেখার জন্য বা অমিত্রাক্ষর ছন্দের কবিতা লেখার জন্য বা চতুর্দশপদী কবিতা লেখার জন্য, কিন্তু একমাত্র মাইকেলই সেখানে সফলতা পেয়েছেন। তিনি এমন প্রতিভাধর কবি ছিলেন যে জনশ্রুতি আছে তিনি একসাথে 8টা কবিতা লিখতে পারতেন, একসাথে 10টা কবিতা লিখতে পারতাম বসিয়ে 10 জন বসিয়ে। ওইরকম একজন প্রতিভাধর কবি ছিলেন। তার প্রথম লেখা কিন্তু শুরু হয় নাটক দিয়ে। তিনি শর্মিষ্ঠা নাটকটা রচনা করেন। অবশ্য তার নাটকের স্থিতিকাল বেশি ছিল না। তিনি 2 বছর কি 3 বছর এই নাটক নিয়ে গবেষণা করেছিলেন, নাট্য চর্চা করেছেন। এর মধ্যে তিনি শর্মিষ্ঠা, তারপর প্রহসন, একে কি বলে সভ্যতা, অনুসরণের ঘাড়ের রোগ, এগুলো তিনি রচনা করেছিলেন। এরপরে তিনি আস্তে আস্তে তার সাহিত্য চর্চাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ
মেঘনাদ বধ তিনি রচনা করেন। এই মেঘনাদ বধ মূলত রামায়ণের উপন্যাস অবলম্বনে রচিত এবং এই মেঘনাদ বধ কাব্যটিকেই তার ঘুরে দাঁড়ানোর একটা মাইল ফলক বলে অনেকে মনে করে থাকেন। এটা দিয়ে তিনি মোটামুটি রাতারাতি একটা সবার কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠেন, একটা মহাকাব্য মেঘনাদ বধ। তার অন্যান্য যে সমস্ত রচনাগুলি ছিল তার মধ্যে আছে তিনি একটা গদ্য কাব্য লিখেছিলেন, হেক্টর বর্ধন একটা গদ্য কাব্য লিখেছিলেন। এছাড়া তিনি তিলোত্তমা, সম্ভবা, বীরঙ্গনা কাব্য, নাটকের মধ্যে পদ্মাবতী, শর্মিষ্ঠা এই সমস্ত কিছু তিনি রচনা করেছিলেন। তার 1873 সালে 29শে জুন তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণের করার আগে তিনি যে অমর কীর্তি রেখে গেছেন তা মানুষের এখনো সম্মান করে লিখিত আছে। এতক্ষণ ধরে আমি কবি পরিচিতি নিয়ে আলোচনা করলাম, তাহলে এই কবি পরিচিতি থেকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি যে কবির জন্ম কত সালে বলেছিলাম? অনেকে হয়তো এখন বুঝতে পারছে যে 1824 সালের 25 জানুয়ারি, ঠিক আছে। তার মৃত্যু 1873 সালের 29 জুন। তার বিখ্যাত মহাকাব্য কোনটি? আমরা অনেকে বলতে পারবো মেঘনাদ বধ। তিনি কোন ছন্দের প্রণেতা বা আবিষ্কারক? অমিত্রাক্ষর ছন্দের, ঠিক আছে। এবার চলো আমরা আসি এবার অমিত্রাক্ষর ছন্দটা কি সেটা নিয়ে আমরা একটা আলোচনা করি। অমিত্রাক্ষর ছন্দ, যার ইংরেজি নাম হচ্ছে সনেট। সনেত্ব থেকে, ইটালিয়ান শব্দ সনেত্ব থেকেই মূলত এই সনেট শব্দটার উৎপত্তি হয়েছে। চতুর্দশপদী কবিতা, যার 14টা চরণ, 14টা মাত্রা। এটা কল্পনা করা যায় 14টা লাইন এবং 14টা মাত্রা। আমার সামনে একটা বই আছে, বইতে যদি আমি তোমাদেরকে একটু দেখাতে পারি, যেমন সতত হে ন তুমি পরমোর মনে, সতত হে ন দ তুমি পরমোর মনে। এর 14টা মাত্রা এবং 14টা লাইন। 14টা মাত্রা, 14টা লাইন, এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। এবং এই 14 চরণ বিশিষ্ট কবিতা, 14 মাত্রা বিশিষ্ট কবিতা, এটাই হচ্ছে চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতা দুইটা স্তবক আছে। একটা হচ্ছে 8 লাইন, যেটাকে বলা হয় অষ্টক, আর পরের 6 লাইন সেটাকে বলা হয় ষষ্ঠ। 8 লাইনের ইংরেজি হল অক্টেভ, আর 6 লাইনের বলে সিস্টেট। অক্টেভ বা অষ্টক যেটাকে বলছি, সে 8 লাইনে কবি ভাবের প্রবর্তনা ঘটিয়েছেন। অর্থাৎ প্রথমেই তিনি কবিতাটা, যেহেতু আমরা আজকে আলোচনা করবো না, তারপর একটা লাইন করি, সতত হে ন তুমি পরমোর মনে। প্রথমেই তিনি কবির তার কপোতাক্ষণদের কাছে তার মনের আকুতিটা প্রকাশ করেছেন, ভাবের প্রবর্তনা করেছেন। আর শেষ যে 6 লাইন, সেখানে একটা লাইন আমি করি, আর কে হবে দেখা যতদিন যাবে কবির দুঃখ। কবির ভাবের পরিসমাপ্তি ঘটাচ্ছেন, আর হয়তো কপোতাক্ষণদের সাথে তার দেখা হবে না। সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করবো। আজকে আমি সনেটের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। তাহলে অষ্টক আর ষষ্ঠ। অষ্টকে হচ্ছে ভাবের প্রবর্তনা, আর ষষ্ঠকে হচ্ছে ভাবের পরিণতি। তাহলে সনেটের দুটো বৈশিষ্ট্য আমরা পেলাম। একটা হচ্ছে কি 14 মাত্রা বিশিষ্ট বা 14 চরণ বিশিষ্ট। 2 নম্বর হচ্ছে 2টা স্তবক, একটা অষ্টক আর একটা ষষ্ঠ। 3 নম্বর হচ্ছে কি অষ্টকে ভাবের প্রবর্তনা, ষষ্ঠকে ভাবের পরিণতি। এবার আমরা ছন্দবিন্যাসটা নিয়ে একটু বলি। সনেটের ছন্দবিন্যাসটা মূলত কয়েক ধরনের হয়ে থাকে, এবং যেটা কপোতাক্ষণদের ছন্দবিন্যাস সেটা
নিয়ে আমরা একটু আলোচনা করব। যেটা কবিতা কিন্তু ছন্দবিন্যাস সেটা হচ্ছে ক খ ক খ ক খ খ খ 1 2 3 4 5 6 7 8 অষ্টক চ ছ চ ছ চ ছ 6 1 2 3 4 5 6। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে স্যার ক খ ক খ এটা বুঝলাম না। এটা আমাদের একটু বোঝা দরকার। এটা একটু রূপক করতে আমরা এখানে ব্যবহার করেছি, সেটা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, প্রত্যেকটা লাইনের শেষ অক্ষরটা আমি তোমাদের বলছি। শততে নতে পরমর মনে দন্তন্য, এই দন্তন্যকে আমি দিলাম ক। শতত তোমার কথা ভাবিয়ে বিরলে ল, এই লকে ধরলাম খ। এইভাবে যদি তোমাদের সামনে বই আছে, দেখো বইতে পাবা যায় তুমি প্রত্যেকটা শব্দের অন্তরীণ ন ল ন ল ন ল। এরপরে এখানে আছে ল ন, অর্থাৎ ন ল ন ল ন ল ল ন। এই জন্য ক খ খ খ ক খ খ খ, অর্থাৎ ন হচ্ছে ক আর ল হচ্ছে খ। এই জায়গাটা দেখো আবার দুটো ল, অর্থাৎ ল ন ল আর ল ন, এই জন্য ক খ খ খ খ খ খ। আশা করি বুঝতে পেরেছি আমাদের ছন্দবিন্যাস এটা একটা রূপক। আমরা তোমাদের বোঝানোর জন্যই এই ক খটাকে অনেক সময় অনেক ছাত্ররা প্রশ্ন করে যে স্যার ক খ এটা কি বুঝছেন। এটা হচ্ছে এটাকে বোঝানোর জন্য মনে বিরলে স্বপনে কলকলে ছলনে দলে জলে স্তনে ন ল ন ল ন ল ল ন। এই জিনিসটা ব্যবহার করি। এরপরে বলে দেখো, এরপরে যাবে দিতে গাবে রীতে ভাবে সঙ্গীতে ব ত ব ত ব ত। তাহলে এই ব ত ব ত ব ত চ ছ চ ছ চ ছ। এটা আমাদের জানার জন্য আমরা জানলাম যে এই সনেটের বা কপোতাক্ষরদের ছন্দ বিন্যাসটা কীভাবে করা হচ্ছে। তবে অনেক সময় অনেক সনেটের ছন্দ বিন্যাস হয়ে থাকে ক খ খ গ ক খ খ গ বা ঘ ম ঘ ম চ ছ, এইভাবেও হয়ে থাকে। তবে আমরা যেই সনেটটা পড়বো বা কপোতাক্ষর পড়বো সেটা ছন্দ বিন্যাস হচ্ছে এটা ক খ ক খ ক খ খ খ চ ছ চ ছ চ ছ। তাহলে আমরা সনেটের কয়টা বৈশিষ্ট্য পেলাম? এক হচ্ছে কি এটা 14 মাত্রা বিশিষ্ট, দুই হচ্ছে কি এটা দুইটা স্তবক আছে, একটা অষ্টক একটা ষষ্ঠ। অষ্টকে কি আছে? অষ্টকে আছে ভাবের প্রবর্তনা, ষষ্ঠকে কি আছে? ষষ্ঠকে আছে ভাবের পরিণতি। আবার ছন্দবিন্যাস কি বললাম? ক খ ক খ ক খ খ খ চ ছ চ ছ চ ছ। এই বৈশিষ্ট্যটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই বৈশিষ্ট্যটা দিয়েই আমরা মূল্যায়ন করতে পারবো যে কপোতাক্ষর নদ আসলে সনেট কি না, বা সনেটের সমস্ত বৈশিষ্ট্যগুলো কপোতাক্ষর নদে আছে কি না। এটা অনেক সময় প্রশ্ন হয় যে কপোতাক্ষর নদ সনেট হিসেবে কতটুকু সার্থক বা কপোতাক্ষর নদ সনেট কিনা। তখন আমরা এই সূত্র, এটা অনেকটা একটা সূত্রের মতো, এই সূত্রটা বসেই আমরা বলতে পারবো যে হ্যাঁ কপোতাক্ষর নদ একটা সনেট, কারণ কপোতাক্ষর নদে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। তাহলে আজকে আমরা দুটো জিনিস আলোচনা করলাম, একটা হচ্ছে কবিকে নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে কবির যে লেখা যে চতুর্দশপদী কবিতা কপোতাক্ষর নদ তার গঠন কৌশল নিয়ে আলোচনা করলাম। তার আঙ্গিক গঠন কৌশলটা অর্থাৎ সনেট নিয়ে আমরা আলোচনা করলাম, সনেটের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই কবিতাটা পড়ব, কবিতার মূল ভাব এবং কবিতার যে স্বদেশ প্রেমের যে পরিচয় ফুটে উঠেছে সেটা জানবো, তাদের স্মৃতি কাতরতা ফুটে উঠেছে সেটা জানবো। সর্বোপরি এটা থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে, সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা যতটুকু আলোচনা করলাম তা শ্বাসকষ্ট দিয়ে আমরা শেষের দিকে যাচ্ছি। তাহলে তার কবির জন্ম সম্পর্কে জানবো, আমরা কবির মৃত্যু জানবো, কবির বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটা সেটা জানবো, কবির কোন ছন্দের প্রণেতা সেটা জানবো, অর্থাৎ অমৃতাক্ষর ছন্দে কে প্রণয়ন করেছে সেটা জানবো, সনেটের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, অষ্টক কী ষষ্ঠক কী এই সম্পর্কে জানবো, সনেটের ছন্দ বিন্যাস সম্পর্কে জানবো। এবং এতক্ষণে তোমরা হয়তো এগুলো নিয়ে মোটামুটি বুঝতে পেরেছো।
তো পরবর্তী ক্লাসে আমি সেগুলোর উপর একটু ধারণা নেব এবং এরপরে আমরা মূল কবিতায় যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনেই চলবে। সবাইকে ধন্যবাদ।